আপনাদেরকে র্যাবের পক্ষ থেকে স্বাগতম জানানো হচ্ছে। আমরা আজকে প্রাইভেট কার মাইক্রোতে যাত্রী সেজে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ছিনতাই করে এরকম একটি কুখ্যাত মামা পার্টির 5 জন সদস্যকে যাত্রাবাড়ি থানা থেকে এলাকা থেকে গ্রেপ্তার করেছি। সেই সংক্রান্তে আপনাদেরকে বিস্তারিত বলতে যাচ্ছি। আপনারা জানেন যে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্ত করে থাকে। জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। দেশের যে কোনো স্থানে চাঞ্চল্যকর যে কোনো ঘটনা ঘটলে র্যাব সাথে সাথে ছায়া তদন্তে নামে এবং ঘটনার রহস্য উদ্ঘাটন থেকে শুরু করে মামলা দায়ের করা এবং ক্ষেত্রবিশেষে আসামি গ্রেপ্তারে দীর্ঘদিন থেকে সফলতা দেখিয়ে আসছে। গত 26শে জুন ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন এলাকাতে সাদ্দাম শেখ নামক একজন ইজি বাইক চালকের মৃতদেহ অজ্ঞান অবস্থায় আহত অবস্থায় তাকে একটি মেহগনি বাগানে পাওয়া যায়। কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সে রাতে তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলা তদন্তকালে আমরা খুব রহস্যজনকভাবে এই মামা পার্টির 10 জন সদস্যকে আইডেন্টিফাই করি। যে ঘটনা মামা পার্টি মানে হলো অজ্ঞান এবং মলম পার্টির কাজ। আমরা ফরিদপুর থানায় যিনি তদন্তকারী কর্মকর্তা তার সাথে যোগাযোগ করি। তারা 2 জন আসামি গ্রেপ্তার করেছে। এই চক্রের 2 জন আসামিকে তারা অনেক দিন আগে গ্রেপ্তার করেছে। সেই সূত্র ধরে অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করে যাই। তদন্তকালে আমরা যেটা দেখতে পাই সেটা হলো আজকের ধৃত যে আসামি শাহিন রানা ওরফে তজ্জম, সে হলো এই পার্টিটার মূল দলনেতা। তার সাথে মফিজুল ইসলাম ওরফে ইসলাম, এই 2 জন সেদিন ওই ঘটনাস্থলে ছিলেন। তারা সহ ফরিদপুর থানা পুলিশ যে বাকি 2 জনকে অ্যারেস্ট করেছে, এই 4 জনে মিলে সেদিন সাদ্দাম শেখের ইজি বাইকটা তারা ভাড়া নেয় এবং একটা নির্জন জায়গায় গিয়ে সাদ্দামকে আহত করে তারপরে তাকে চেতনানাশক দিয়ে অচেতন করে মেহগনি বাগানে ফেলে যায়। আমরা গতকালকে যাত্রাবাড়ির শনির আকড়া থেকে এই গ্রুপের মূল নেতা শাহিন রানা ওরফে তজ্জম সহ মফিজুল ইসলাম, তারপরে মোহাম্মদ সাগর, ফারুক আহমেদ এবং কালাম সহ এই 5 জনকে গত রাতে আমরা শনির আকড়া থেকে একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার সহ গ্রেপ্তার করি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে আমরা কিছু চেতনানাশক ওষুধ পাই। আমরা একটি হাতকড়া পাই। আপনারা দেখেছেন এখানে 4 পাতার ঔষধ আছে, যে ঔষধগুলো তারা সাধারণত বিভিন্ন জুসের সাথে সাধারণত ভিকটিমকে খাইয়ে থাকে। 2টি সুইচ গিয়ার পাই, একটি স্টিলের চাকু, একটি খুর, 6টি পুরাতন মোবাইল টাচফোন, 5টি পুরাতন মোবাইল ফোন এবং 1600 টাকা আমরা জব্দ করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যেটুকু জানতে পারি, তারা এই মামা পার্টির সদস্য 10 জন। কখনো কখনো তারা উপদলে ভাগ হয়। উপদলে ভাগ হয়ে তারা বিভিন্নখানে যায়। মেইন হলো তারা যাত্রীদেরকে টার্গেট করে। কখনো তারা একাও মুভ করে, যেমন তারা কোনো বাস স্ট্যান্ডে গিয়ে একা একা কোনো যাত্রীকে টার্গেট করে। যাত্রীকে টার্গেট করে সেই যাত্রীর পাশে তারা সিট নেয়। সিট নিয়ে বসে প্রতিমধ্যে যাত্রীকে এই ওষুধটা খাইয়ে দেয় যে কোনো সময়। আপনারা জানেন যে বিশেষ করে আমি যেহেতু যাত্রাবাড়ির এখানে ডিসি ছিলাম, 100 ওয়ার্ডের ডিসি ছিলাম, আমরা বিভিন্ন সময় কিন্তু অনেক অচেতন অবস্থায় অনেক যাত্রীকে আমরা ভোরবেলায় সেখান থেকে পাই এবং ইদানিংও পাওয়া যাচ্ছে। ঠিক আজকে এই মুহূর্তে আপনারা যদি মিটফোর্ড হাসপাতালে যান, সেখানে এরকম একজন ভিকটিম, এই গ্রুপের একজন ভিকটিম সেখানে ভর্তি আছে। তিনি গত পরশুদিন সিলেট থেকে আসতেছিলেন এবং সিলেট থেকে আসার পথে তার পাশে যে যাত্রী ছিলেন সেই যাত্রী থেকে একটা জুস খেয়েছেন, ফ্রুটিকা খেয়ে অচেতন অবস্থায় পরে যাত্রাবাড়িতে পড়েছিল সকালবেলায়। এখন যাত্রাবাড়ি পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমরা জানতে পেরেছি এই আমাদের গ্রুপের
এই ভিকটিম হচ্ছেন সেই ভদ্রলোক। আমরা ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি মামলা করবেন কিনা। উনি যেহেতু একজন চাকরি প্রার্থী ছিলেন, সেদিন তার ইন্টারভিউ ছিল ঢাকাতে, যেহেতু উনি একজন ছাত্র এখনও চাকরি খুঁজে আছেন, উনি এ ধরনের মামলা দায়েরের ক্ষেত্রে জড়াতে চান না নিজেকে, যার জন্য উনি বাদী হচ্ছেন না। আমরা নিয়ে আসছি, সেটা আপনাদের গ্রুপে দিব কিভাবে উনি এই গ্রুপের সেই প্রতারণার শিকার হলেন। আমরা যেটুকু জানতে পেরেছি, তারা যে সমস্ত এলাকা কাভার করে, নরসিংদী, গাজীপুর, ঢাকা মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ এবং ফরিদপুর এবং মাদারীপুর, এই এলাকাতে তারা ট্রাভেল করে। বিশেষ করে মধ্যরাত, নির্জন রাতে তারা সাধারণত যে কাজটা করে, কখনো সন্ধ্যায় বের হয়, কখনো ভোর রাতে বের হয়। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটুকু জানলাম, ম্যাক্সিমাম সময় তাদের যে সমস্ত অপারেশন করেছে, ম্যাক্সিমাম সময় তারা ভোর রাতে বের হয় এবং যাত্রীবেশে বিভিন্ন বাস স্ট্যান্ডে গিয়ে তারা অপেক্ষা করে কোন যাত্রীর সাথে উঠবে। এটাও যাত্রীকে টার্গেট করে যাত্রীকে পরে প্রতিমধ্যে খাওয়ায়। আরেকটা হলো, তারা প্রাইভেট কার নিয়ে যখন যায়, তখন রাস্তার মধ্যে কোনো যাত্রীকে উঠায়, তারা বাকিরা যাত্রী হিসেবে বসে থাকে সবাই, চালকও এই গ্রুপের সদস্য। তারা যে কোনো যাত্রীকে উঠায়, একটু নির্জন রাস্তায় নিয়ে কখনো তাকে ভয়ভীতি দেখায়, কখনো ডিবি পুলিশের ভয় দেখায়, তার সর্বস্ব নিয়ে তাকে নির্জন জায়গায় ফেলে দেয়। আবার যদি সুবিধাজনক হয়, তাকে যদি কিছু খাওয়ানো যায়, সেক্ষেত্রে অচেতন করা যে সমস্ত ঔষধ আসে সেগুলো তারা খাইয়ে ফেলে। এটা জুসের সাথে হইতে পারে, বিস্কিটের সাথে হইতে পারে, কলার সাথে হতে পারে। এই কাজগুলো তারা করে থাকে। আমরা যেটুকু জানতে পেরেছি, এর মধ্যে গ্রেপ্তারকৃত শাহিন ওরফের তর্জম, তিনি দলনেতা, দীর্ঘদিন ধরে ঢাকা সহ তার আশেপাশে এই কাজটি তিনি করে আসছেন। তার বিরুদ্ধে 2000 সালে একটা চুরি মামলা রুজু হয়েছিল। তিনি সেই চুরি মামলাতে 5 বছর জেলও খেটেছিলেন। তারপরেও সে এই অপরাধকর্ম ছাড়তে পারেননি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং এরকম কর্মকাণ্ডের জন্য 8টি মামলা পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃত মফিজুল ইসলাম পেশায় একজন ড্রাইভার। সে গাড়ি কোম্পানির চালক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। এই গাড়ি পেশার ড্রাইভিংয়ের আড়ালে সে অন্য সময় যখন ফ্রি টাইম পায়, বিশেষ করে বিকালবেলায় এবং রাতে, এই গ্রুপের সাথে বিভিন্ন অভিযানে নামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক মামলা সহ আমরা 3টি মামলা পেয়েছি। গ্রেপ্তারকৃত সাগর ওরফে হাবিবুর রহমান শেখ রাজধানীর বিভিন্ন এলাকাতে ড্রাইভার হিসেবে কাজ করত। তারই একই কাজ হচ্ছে এই বিভিন্ন জনকে অচেতন করে তার সর্বস্ব লুটিয়ে নেওয়া। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আমরা 4টা মামলা পেয়েছি এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের। মোহাম্মদ ফারুক আহমেদ, তিনি রাজধানীতে রেন্টে কারের, বিশেষ করে উবারের ড্রাইভার হিসেবে কাজ করেন এবং উবার চালাতে গিয়ে তিনি বিভিন্ন সময়, সুবিধাজনক সময়ে এই যাত্রীদেরকে অচেতন করার ট্যাবলেট বা ওষুধপত্র খাইয়ে অচেতন করে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। তার বিরুদ্ধে ছিনতাই এবং ডাকাতির 2টি মামলা পাওয়া গেছে। আবুল কালাম, তিনিও বিভিন্ন জায়গায় প্রাইভেট কারের যাত্রী বেশে এই কাজগুলো করে থাকেন। তার একটা প্রাইভেট কার আমরা জব্দ করেছি, সেটাও সে এই সমস্ত অপরাধ কার্যক্রমে ইউজ করেছে এবং এই গ্রুপের সদস্যদেরকে নিয়ে সে এটা ঘুরে। আমরা যে একটা মাইক্রো জব্দ করেছি তাদের কাছ থেকে, এই মাইক্রোটা ফরিদপুরের এই হত্যাকাণ্ডের সেদিনে তারা ওই স্থানে যাওয়ার ক্ষেত্রে তারা ব্যবহার করেছিল। তো এই কাজগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আবুল কালামের বিরুদ্ধে আমরা একটা মামলা পেয়েছি। সর্বশেষ কথা হচ্ছে যে, আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন যাত্রীদেরকে অচেতন অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকতে। এর ক্ষেত্রে এই গ্রুপ, এই মামা পার্টির সদস্যরা সাধারণত সফট হিসেবে সফট মানুষকে, যেই সমস্ত যাত্রীদেরকে কনভিন্স করা যাবে, ভুল বুঝে তাকে ঔষধ খাওয়ানো যাবে, সেই রকম যাত্রীদেরকে তারা টার্গেট করে। আর তারা যে সমস্ত লেবাস ধারণ করে কখনো একজন বৃদ্ধ মানুষের মতো মানে পায়জামা পাঞ্জাবি পরে এমন একটা ভাব তৈরি করে, নিজেকে আবহ তৈরি করে একজন ভদ্র মানুষ হিসেবে যাত্রীদের কাছ থেকে বা তাদের টার্গেটের কাছে উপস্থাপন করে। তারা এই সমস্ত মানুষজন কিন্তু তাদের অপরাধটা হয়তো তারা চিন্তা করে যে অপরাধটা খুব ছোট, তারা অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে, কিন্তু অনেক সময় দেখেছি এদের কারণে কিন্তু এই মানুষগুলো অনেক সময় মস্তিষ্ক বিকৃতি হয় এবং মেজরিটি ক্ষেত্রে মৃত্যুবরণ করে। একটা ভয়াবহ অপরাধের সাথে এই মামা পার্টির সদস্যরা জড়িত, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। তাদের নামে বিভিন্ন থানায় নিয়মিত মামলা হচ্ছে। একজন আপনারা জেনেছেন ইতিমধ্যে, সে গ্রেপ্তার হয়েছিল, আবার বেরিয়ে এসে আবারও সে একই কাজ করছে। তো আমরা এই র্যাবের আমার স্পেশাল কোম্পানি কমান্ডার
স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম এবং এএসপি মোহাম্মদ হান্নানের নেতৃত্বে এই অভিযানটা পরিচালনা করেছে। আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে যদি সাধারণ মানুষজন জানতে পারে তাহলে এ ধরনের পার্টির ক্ষেত্রে তারা অনেকটা সচেতন হবে। যে সমস্ত লোকজন অজ্ঞান করে এই সমস্ত কাজ করে এবং অনিরাপদ সময়ে অনিরাপদ এলাকাতে অপরিচিত গাড়িতে এই সমস্ত ছোটোখাটো গাড়িতে বিশেষ করে মাইক্রোতে প্রাইভেট কারে না উঠাটার জন্য আমরা আহ্বান করছি। তারা মেইনলি হলো তর্জমকে মামা ডাকে, কিন্তু তারা পরস্পরকে সম্বোধন করে মামা হিসেবে। আবার তারা যেটা করে যখন কোনো যাত্রীকে সালাম দেয় তখন মামা বলে তাকে যাত্রীদেরকে সম্বোধন করে। তারা নিজেদের মধ্যে মামা ব্যবহার করে, আবার যখন যাত্রীকে কনভিন্স করা দরকার হবে তখন তাকে মামা বলে। তারা নিজেদের মধ্যে কমিউনিকেশনটা মামা হিসেবে ব্যবহার করে থাকে। আমি তো বলেছি এই যে আমরা যে পার্টিটাকে ডিটেক্ট করেছি আমরা 10 জনের তথ্য পেয়েছি, এর মধ্যে 10 জনের তথ্য পেয়েছি। 5 জন এখানে ধরা আছে, ফরিদপুরের ওই মার্ডার মামলাটাতে 2 জন ধরা আছে, বাকি 3 জনকে আমরা চেস করতেছি, নাম ঠিকানা পেয়েছি, এদেরকেও আমরা ইনশাল্লাহ ধরে ফেলবো। এই যে এরিয়াটা ব্যক্তিটা আমি বলেছি মূলত যাত্রাবাড়ি সোনারগাঁ এই অঞ্চলটা হলো তাদের মেইন লোকেশন। এর বাইরে তারা প্রয়োজনের ক্ষেত্রে কোনো টার্গেটকে যদি পছন্দ হয় টার্গেটের পিছনে ছুটে সেই টার্গেটের জন্য তারা ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর এই অঞ্চলটাতে বেড়ায় এবং আমরা দেখেছি নরসিংদী, গাজীপুর পর্যন্ত যায়। কারণ তাদের যে মামলার ডিটেলস আমরা পেয়েছি, যেটুকু আমরা জিজ্ঞাসাবাদ করলাম, এই এলাকাটা তাদের বিচরণ। তবে শুধু যে আপনি যেটা বললেন শুধু যে এই পার্টিটা আছে না, এরকম অনেক গ্রুপ আছে। আমরা হয়তো একটা গ্রুপকে বলছি, আপনি দেখবেন যে ডিবিও বিভিন্ন সময় ধরে, ইতিপূর্বে আমরা এই সমস্ত অনেক পার্টি ধরেছি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পার্টি কাজ করে। আমরা মূলত এই মামা পার্টির 10 জনের বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা যেটুকু পেয়েছি তাদের আমরা অলরেডি আমাদের কাছে স্বীকার করেছেন। এই যে ফরিদপুরে যে হত্যাকাণ্ডটা ঘটেছে তারা 4 জন সেখানে ছিল। 4 জনের মধ্যে 2 জন ফরিদপুর জেলা ধরেছে আর 2 জন হলো তর্জম এবং ইসলাম। এরা ঢাকা থেকে 4 জন একসাথে গিয়েছে, ওখানে গিয়ে গাড়িটা এক জায়গায় রেখে ওই যে ইজি বাইক চালক সাদ্দাম তার গাড়িটা তারা ভাড়া করে একটু প্রতিমধ্যে নিয়ে একটা অভিনয় তারা তৈরি করে যে তারা গাড়ি চালাবে বা ওকে নেমে কথাবার্তা বলছে। পরে তাদের একজন এই গাড়িটা ড্রাইভ করতে থাকে, তাদের একজন ড্রাইভ করতে গিয়ে ওকে বসায়, তারপরে ওকে মারধর করে কিছুক্ষণ কনভিন্স করার জন্য। পরে এক পর্যায়ে যখন দেখেছে চিৎকার চেঁচামেচি করতেছে তখন তাকে চেতনানাশক ঔষধ দিয়ে তাকে অচেতন করে মেহগনি বাগানে ফেলে তারা এই ইয়েটা নিয়ে যায়, ইজি বাইকটা নিয়ে যায়। এবং রহস্যজনক হচ্ছে যে এরপরে তার মোবাইল থেকে এই ভিকটিম সাদ্দাম শেখের বাড়িতে তারা যোগাযোগ করে ইজি বাইকটা ফেরত দিবে বলে তারা তাদের ফ্যামিলির কাছ থেকে আবার 35,000 টাকাও নিয়ে নেয়, কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই ইজি বাইকটা ফেরত দেয়নি। আমরা কিন্তু ইজি বাইকটা উদ্ধারের জন্য চেষ্টা করছি, যেহেতু 6 মাস হয়ে গেছে। এটা তারা বিক্রি করে ফেলছে শরীয়তপুরের অন্য একটা জেলায়, শরীয়তপুরে বিক্রি করেছে, বাট ওখান থেকে আমরা এটা উদ্ধার করতে পারিনি। আমরা লেগে আছি, হয়তো উদ্ধার করতে পারবো। উবার তো অবশ্যই যাচাই বাছাই করে, কিন্তু উবারের কাছে রেকর্ড থাকে, যদি কোন গাড়িটা তাদের কাছে রেজিস্ট্রি হয়েছে সেটা কিন্তু তাদের কাছে থাকে। বাট যেটা হলো তারপর আমরা উবারের প্রতি যে নির্দেশনা মানে আমরা যে অনুরোধ রাখতে চাই সেটা হলো যে গাড়িকে রেজিস্ট্রেশন দিবে অবশ্যই তার পিসিপিআর এবং তার বায়োডাটা তাদের কাছে সংরক্ষণ করা উচিত। আমরা এই ফারুকের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, ফারুক নিজের গাড়িটাও দিয়েছে সেখানে, আবার অনেক সময় সে যখন ড্রাইভার হিসেবে অন্যের গাড়ি নিয়েও উবারের গাড়ি চালক হিসেবে কদিন নিজে এই ব্যবসার সাথে যুক্ত ছিল।